রাজ্যের নাম বিক্রমগড়। যেমন বিরাট রাজবাড়ি তেমনি বড় রাজার মন। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, পাইক বরকন্দাজ, দাস দাসী চাকর চাকরানিতে রাজবাড়ি সবসময় গমগম করে। রাজা রানীর মনেও ভারী সুখ। রাজ্যের কোনো জায়গাতেই কোনো অভাব অনটন নেই। রাজার একমাত্র পুত্র নীলকুমার। রাজপুত্র খুব রূপবান। রাজপুত্র ঘোড়ায় চড়া, অস্ত্র চালানো, বিদ্যাচর্চায় খুব পারদর্শী। রাজবাড়ির বিরাট বাগান। বাগানের একদিকে পুকুর। সন্ধেবেলা তার জলে চাঁদের আলো ঝলমল করে। রাজপুত্র সেই বাগানে এসে মাঝে মাঝেই বসে। ওহ, কি সুন্দর চাঁদের আলো, কি সুন্দর বাতাস। প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। মনে হয় কোথাও হারিয়ে যাই, অনেক অনেক দূরে। ওই আকাশের গায়ে ভেসে যেতে ইচ্ছে করে। রাজকুমার, একা একাই সন্ধেবেলা পুকুর ঘাটে বসে আছো? তুমি কে? কিভাবে এলে এখানে? সব সময় প্রহরীরা পাহারা দিচ্ছে, তোমাকে ওরা ঢুকতে দিল? দেবে না কেন? ওরা আমাকে দেখতেই পায়নি। তাহলে কিভাবে এলে? কেন? ওই আকাশের ওপার থেকে ডানা মেলে উঠতে উঠতে তোমার কাছে এলাম। ডানা মেলে? হ্যাঁ, এই যে এই যে আমার ডানা। তুমি কি তাহলে পরীর মেয়ে? তোমাদের কথা অনেক শুনেছি, কোনোদিন এইভাবে নিজের চোখে দেখব ভাবিনি। আমি আমি স্বপ্ন দেখছি না তো? না গো রাজপুত্র, না, আমি সত্যিই তোমার কাছে এসেছি, সেই পরীর রাজ্য থেকে। আমার ডানা মেলে এদিক সেদিক ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। তারপর আজ এই ভরা জোছনায় নিজেকে আটকে রাখতে পারলাম না, বেরিয়ে পড়লাম। তুমি এদেশ ওদেশ মনের আনন্দে ঘুরে বেড়াও, তোমায় কেউ আটকায় না? হ্যাঁ, বেড়াই তো। আমাদের রাজ্যে সবাই স্বাধীন, আমরা মনের আনন্দে ঘুরে বেড়াই। কি ভালো! আমি আমার রাজ্যের মধ্যেই ঘোড়া ছুটিয়ে ঘুরে বেড়াই, কিন্তু তোমার মতো দূরে, বহু দূরে যেতে পারি না। আমার পাহাড়, সমুদ্র, কত কি দেখার ইচ্ছে। তোমার কি আমার মতো বেরিয়ে পড়তে ইচ্ছে করে? খুব ইচ্ছে করে, কিন্তু কিভাবে? তোমার মতো আমার তো আর ডানা নেই যে ভেসে ভেসে ঘুরবো। তুমি যদি চাও আমি নিয়ে যেতে পারি, কিন্তু তোমার মনটাই যাবে আমার সাথে, শরীরটা না। শরীর নয়? শরীর ছাড়া আমি যাব কিভাবে? আমি কি মরে যাব? ছি ছি, তা কেন? তোমরা স্বপ্ন দেখো না? হ্যাঁ, তা তো দেখি, কিন্তু সে তো স্বপ্ন, সত্যি তো নয়। এইটা তুমি সত্যিই আমার সাথে যাবে? তুমি যখন ঘুমিয়ে থাকবে রাতে, সেই সময় তোমার মনটা আমি তোমার শরীর থেকে বের করে নেব। তারপর তোমার মন যেখানে চাইবে সেখানে আমি নিয়ে যাব তোমায়। সত্যি নিয়ে যাবে আমায়? তাহলে এক্ষুনি নিয়ে চলো আমায়, আমার তর্স হয়েছে না। না, আজ না, আমি তোমায় কাল নিয়ে যাব। আমার আবার ফিরে যাওয়ার সময় হয়েছে। আরেকটা কথা মনে রেখো, এই কথা যেন কেউ জানতে না পারে। জানতে পারলে আমি আর তোমাকে কোথাও নিয়ে যাব না। না না না, আমি এই কথা কাউকে বলবো না, কেউ জানতে পারবে না। তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আবার কবে আসবে? আমি আসবো, তুমি চিন্তা করো না। মন্ত্রী, আগে বলুন মহারাজ। রাজ্যে কোনো সমস্যা নেই তো? প্রজারা সবাই কুশলে আছে? আগে মহারাজ, সবাই ভালো, কোনো অসুবিধে নেই। ভাবছি রাজপুত্র নীল এখন বড় হয়েছে, সে অস্ত্রবিদ্যায়ও পারদর্শী, আইন কানুন সম্বন্ধেও তার যথেষ্ট জ্ঞান। এইবার রাজ্যের ভার আমি তার হাতে তুলে দিতে চাই।
আমার বয়স হয়েছে, এখন আর এই ভার আমি নিতে পারছি না। রানীর সাথে তীর্থে যাওয়ার একটা পরিকল্পনা করেছি। তুমি এক কাজ করো, ওই রাজ জ্যোতিষীকে বলে ভালো একটা দিন ঠিক করো। ওই দিনই ধুমধাম করে নীলকুমারের রাজ্যাভিষেক হবে, গোটা রাজ্যবাসীর আমন্ত্রণ থাকবে। ঠিক আছে মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি আজই যাচ্ছি রাজ জ্যোতিষীর কাছে। হ্যাঁ যান, আমি রানীর কাছে খবর পাঠাই। সভা আজ এ পর্যন্তই থাক তাহলে। বাহ, খুব ভালো খবর। আমিও ভাবছিলাম নীল আমাদের বেশ বড় হয়েছে, তার হাতে রাজ্যভার তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়। আমি আরও ভাবছিলাম যদি তাকে বিবাহ দেওয়া যায় তাহলে আমরা নিশ্চিন্তে তীর্থে যেতে পারি। কেমন হয় বলুন? বেশ তো, তোমার যা ইচ্ছে রানী, আমার এতে অমত নেই। তাহলে আপনি নানা রাজ্যে খবর পাঠান, দেরি করা ঠিক হবে না। আমার নীলকুমারের জন্য উপযুক্ত রাজকুমারী চাই, রূপে গুণে সে নীলকুমারের উপযুক্ত হবে। আপনি কালই চারিদিকে খবর পাঠান। আমার একমাত্র ছেলে, তার বিবাহে আমি কোনো রকম ত্রুটি রাখবো না। তুমি মা, ছেলের বিবাহের জন্য তোমার তো চিন্তা হবেই। ঠিক আছে, আমি কালই সব জায়গায় খবর পাঠাচ্ছি। কিন্তু রাজকুমারের মতামতটাও তো প্রয়োজন, তার সাথে একটু কথা বলো রানী। ও নিয়ে আপনি কিছু ভাববেন না, আমি ওর সাথে কথা বলে নেব। রাজকুমার, এবার সময় হয়েছে, যাবে না আমার সাথে? তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তো, তোমার মনটাকে আমি আমার সাথে আমার হাতের মধ্যে নিয়েছি। এবার তোমার মন যেখানে চাইবে সেখানে তোমাকে নিয়ে যাব। তুমি সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। এই মেঘের ওপরে নিয়ে চলো, আমি উপর থেকে মেঘ দেখতে চাই, মেঘের ওপরে ভাসতে চাই। আমার আমার খুব আনন্দ হচ্ছে। চলো চলো, মেঘের ওপরে চলো। বেশ, চলো। আমি এখন এই সাদা মেঘের ওপর উড়ে বেড়াতে চাই। ওই যে দূরে বরফ ঘেরা পাহাড় দেখা যাচ্ছে, সেখানে যেতে চাই। আর নিচে যে নীল সমুদ্র, তার ঢেউয়ে ভেসে যেতে চাই। আমায় নিয়ে চলো সেখানে। কুমার, একদিনে এত ঘোরা যায় নাকি? ভোর হতে আর বেশি বাকি নেই। চলো এবার, তোমাকে তো ফিরতে হবে। আবার সেই কোলাহল, সেই রাজবাড়িতে ফিরে যেতে হবে? মন যে চাইছে না। তা কি হয় রাজকুমার? ফিরতে তো তোমাকে হবেই। আমি আবার কাল আসবো, তোমাকে নিয়ে যাব তোমার পছন্দের জায়গায়। বাবা নীলকুমার, কিছুদিন ধরে দেখছি খুবই মনমরা হয়ে আছিস। তোর সামনে রাজ্যাভিষেক, পিতার কাছ থেকে সব বুঝে শুনে নিবি। তাছাড়া তোর জন্য আমরা নানা দেশে পাত্রীর খোঁজ নিচ্ছি। এই সময় কোথায় তুই হাসি খুশি থাকবি তা নয়। কি এত চিন্তা করিস? রাতে ভালো করে ঘুম হয়তো? হ্যাঁ, মানে ওই আর কি। কি হয়েছে তোর? মা, বাবাকে বলো আর কিছুদিন অনুষ্ঠান পিছিয়ে দিতে। আমার এখন এসব ভালো লাগছে না। আমি একটু নিজের মতো থাকতে চাই আরো কিছুদিন। কেন রে, তোর কি হয়েছে? তোর বাবার বয়স হয়েছে,
এখন তোর হাতে ভার দিয়ে নিশ্চিন্ত হতে চান। আমার এই রাজকার্য রাজবাড়ির লোকজন ভালো লাগে না মা। এসব কি বলছিস তুই? এ কথা বলতে নেই বাবা, এটাই তো নিয়ম। তুমি বুঝতে পারবে না, আমায় আরো কিছুদিন নিজের মতো থাকতে দাও। বুঝবো না? কি এমন হয়েছে রে? কুমার, আজ কোথায় যাবে? আজ চাঁদের আলোয় সমুদ্র দেখব। ওই নিচে নীল সমুদ্র, একটার পর একটা ঢেউ কেমন হেলে দুলে চলেছে। আমাকে নিয়ে চলো না সেখানে। চলো যাই। দিনক্ষণ প্রায় ঠিক মহারাজ। রাজ্যাভিষেকের জন্য যা যা প্রয়োজন আমি তার সব ব্যবস্থা করে রেখেছি। নীলকুমার যে সময় চাইছে মন্ত্রী, তার নাকি রাজকার্যে মন নেই, তার এসব নাকি ভালো লাগে না। মহারাজ, আমরা সবাই আছি। এই বয়সে মন একটু উড়ে বেড়ায়, আমরাও নাকি শিখিয়ে পড়িয়ে নেব। আপনি বেশি চিন্তা করবেন না। বেশ, তাই হোক, তাহলে শুরু হোক আয়োজন। মহারাজ, শুনলাম নীলকুমারের জন্য আপনি রাজকন্যা দেখছেন। বিবাহ দিয়ে দিলে ওনার মন শান্ত হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাই যেন হয়। ওঠ বাবা, কখন সকাল হয়েছে, এখনো ঘুমোচ্ছিস? এ কি, কোনো সাড়া দিচ্ছিস না কেন? ওঠ ওঠ। ওগো, কে কোথায় আছো গো? এদিকে এসো না। নীলকুমার কোনো সাড়া দিচ্ছে না। ওগো, কে আছো? কি হয়েছে রাজকুমারের, কি হয়েছে দেখি, সরো। রাজবাড়িতে শোকের ছায়া নেমে এলো। রাজা ঘোষণা করলেন, বরকন্দাজ পাঠিয়ে গোটা রাজ্যে রাজসভা বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। আর রাজকুমারের এই অসুখ যে ভালো করে দিতে পারবে, সে নগদ 1,000,000 স্বর্ণমুদ্রা পাবে। নিয়ে চলো তোমাদের রাজকুমারের কাছে, দেখে গিয়ে কি হয়েছে তার। রাজকুমারের এই অবস্থা কবে থেকে এমন হলো? তা বেশ কিছুদিন হয়ে গেছে মণিবর। রাজকুমারের মাথার কাছে বা দেহের ওপরে অন্য কিছু কি ছিল? হ্যাঁ হ্যাঁ, একটা সাদা গোলাপ ছিল। ওই গোলাপটা কোথায় রানীমা? আমি এক্ষুনি এনে দিচ্ছি মণিবর। কি আশ্চর্য, এতদিন পরেও গোলাপটা শুকিয়ে যায়নি। এই গোলাপ মন্ত্রপুত। নীলকুমারের মনটা কোনো একজন বশ করে রেখেছে। আমি এখন ধ্যানে বসবো, তখনই বুঝতে পারবো যে আপনাদের পুত্রের মন কোথায় আছে এখন। নীলকুমারের মনটা সম্মোহন করে বশ করে রেখেছে আপনাদের মালির মেয়ে। সে রাজকুমারকে মনে মনে ভালোবাসে, সে জাদুটোনা জানে। রাজকুমারকে পাওয়ার জন্য সে তার সম্মোহনী বিদ্যায় পরী সেজে রাজকুমারকে ঘুম পাড়িয়ে তার মনকে বশ করে রেখেছে। প্রতিদিন রাতে নিয়ে যেত তার মন, আবার ভোরে এসে জাগিয়ে দিত রাজকুমারকে। তাকে ধরে নিয়ে এসো। রক্ষী, এক্ষুনি বালির মেয়ে সুগন্ধাকে এনে আমার সামনে হাজির করো। তুমি এক্ষুনি রাজকুমারকে ছেড়ে দাও। তাকে ধরে রেখেছো কেন? আমি রাজকুমারকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু যখন শুনলাম যে তার জন্য রাজ্যে রাজ্যে খবর পাঠানো হচ্ছে, তার বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, তখন তার মনকে বশ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি অন্যায় করেছো, ছেড়ে দাও রাজকুমারকে। জোর করে এইভাবে অন্যের ভালোবাসা পাওয়া যায় না। তোমার এরকম করা একদম উচিত হয়নি। তোমরা দুজনেই সব কিছু ভুলে যাবে। উঠে বসো কুমার, চোখ মেলো।
আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার ছেলে আবার ফিরে এসেছে। কেউ শঙ্খ বাজাও, উলু দাও। বিক্রমগড়ে এবং রাজপরিবারে আবার আগের মতোই সুখ সমৃদ্ধি সব কিছু ফিরে এলো।